রেল আমাকে একদম নাজেহাল করে ছেড়ে দিয়েছে। জোসিডিতে এর টাইম ছিল কালকে রাত 10টায়, এখন বাজছে ঘড়িতে 3:48 এখন এসে পৌঁছালো, মানে কালকে রাত 10টা থেকে 3:48। ট্রেন এখন প্রায় 18 ঘন্টার কাছাকাছি লেটে চলছে। মালদা টাউন থেকে ওল্ড দিল্লি জংশনগামী ফারাক্কা এক্সপ্রেস স্টেশন। ট্রেনের গতিটা জাস্ট একবার দেখুন, 131, 132। ট্রেনে এখন ভেজ থালি প্রায় 150 টাকা করে বিক্রি হচ্ছে, যেটা নর্মালি সময় 100 টাকা কিংবা 130 টাকায় আমরা পেয়ে থাকি। 25014 করবেট পার্ক লিঙ্ক এক্সপ্রেস। অ্যাকচুয়ালি এই ট্রেনটা হচ্ছে 7 কামরা বিশিষ্ট একটা ট্রেন, রামনগর থেকে দিল্লি হয়ে জয়সালমীর পর্যন্ত যায়। এ যাবৎ ভারতীয় রেলওয়ে ব্যবস্থার মোস্ট ডিলেড ট্রেনের সংখ্যা জানি না কয়টি রয়েছে, তবে ইন্ডিয়ান রেলওয়েজের মোস্ট ডিলেড ট্রেনের ইতিহাসে আর এক ভাগিদার হবে 12370 দেরাদুন থেকে হাওড়াগামী কুম্ভ এক্সপ্রেস। আর ভারতীয় রেল ব্যবস্থার এই কালিমাযুক্ত ইতিহাসের সাক্ষী হতে চলেছি আমি খুদ নিজেই। ঘড়িতে সময় এখন ঠিক 5:56, আর প্রায় 16 ঘন্টা বাদে আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। এখন স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন। বিকেল 5:56-তে ট্রেন অ্যানাউন্স হলেও আমার আজকের যাত্রা শুরু হয়েছিল প্রায় 24 ঘন্টা আগে জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে। আমার কুমায়ুন সফরের শেষ দিনে জিম করবেটের সাফারি শেষ করে ফিরে আসি আমাদের রিসর্টে লাগেজ কালেক্ট করতে। এবার রামনগর থেকে আপনারা বাড়ি যাবেন কি করে, কেননা রামনগর থেকে ডাইরেক্ট কিন্তু হাওড়ার কোনো ট্রেন নেই। রামনগর থেকে কাট জার্নি করে কিন্তু যেতে হয় কলকাতা। এই ব্লগটা থাকবে সম্পূর্ণ একটা ট্রেন ব্লগ, যেখানে আমি আপনাদের জানাবো যে আপনারা কিভাবে রামনগর থেকে সহজ উপায়ে যেতে পারবেন। আমি কি করে যাচ্ছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের জঙ্গল সাফারি শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি কিভাবে ফিরছি, রামনগর থেকে যেহেতু কোনো ডাইরেক্ট ট্রেন নেই, চলুন সম্পূর্ণটা আমি আপনাদের শেয়ার করছি। আর আমরা যেই জিপসি গাড়িতে করে সাফারি করেছিলাম তাকেই জাস্ট আর একটু এক্সট্রা পে করে দিচ্ছি। উনি আমাদের রামনগর স্টেশন অবধি ছেড়ে দেবে। এক্সট্রা আর আমরা কোনো গাড়ি করিনি। এই গাড়িতে আপনারা যদি সাফারি গাড়িকে বলে থাকেন, যদি আপনাদের আমাদের মতন সেম ডে ট্রেন থাকে, আপনারা বলে দেখতে পারেন, তারা যদি রাজি হয় রামনগর আপনাদের ছেড়ে দিতে পারে। কেননা এখানে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এই রামনগর থেকেই আসে, সেক্ষেত্রে ওনাদের কোনো লস নেই। ওনারা আপনাদের ছেড়ে দিতে পারে, হয়তো 200-300 টাকা এক্সট্রা নিতে পারে, ছেড়ে দিয়ে আসবে আপনাদের। আপনারা যারা ভাবছেন ভবিষ্যতে জিম করবেট ন্যাশনাল পার্কে সাফারি করতে আসবেন, তাদের জানিয়ে রাখি রামনগর থেকে কলকাতা পৌঁছারও কোনো ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় না। জিম করবেটের সবথেকে কাছাকাছি স্টেশন হলো রামনগর স্টেশন। এছাড়া কাঠগোদাম, হালদোয়ারির মতন বড় স্টেশনগুলি প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। এক্ষেত্রে আপনারা যদি ভাবেন রামনগর থেকে কলকাতা পৌঁছাবেন, সেক্ষেত্রে দুটি অপশন রয়েছে। প্রথমত রামনগর থেকে দিল্লি পৌঁছে তারপর দিল্লি থেকে হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে সহজে হাওড়া পৌঁছানো। তবে এইভাবে গেলে প্রচুর সময় ও অর্থ দুই ব্যয় হয়। এবার আসি দ্বিতীয় উপায়ে। রামনগর থেকে খুব সহজে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় মোরাদাবাদ স্টেশনে, এবং সেখান থেকে হাওড়াগামী ট্রেন ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় হাওড়া। আর এই দ্বিতীয় অপশনটি হলো সময় ও খরচ সাপেক্ষ, তাই আমিও এই দ্বিতীয় অপশনটি বেছে নিই। আমাদের সাফারি গাড়ি আমাদের ছেড়ে দিল রামনগর স্টেশনে। এই রামনগর স্টেশন থেকেই রাত 10:15-তে আমার ট্রেন রয়েছে 25:014 করবেট পার্ক লিঙ্ক এক্সপ্রেস, যেটা এই রামনগর থেকে রাত 10:15 ছেড়ে 1217 কিলোমিটারের জার্নি করে জয়সালমী স্টেশনে গিয়ে থামবে। এই হচ্ছে রামনগর স্টেশন, একদম নিতান্তই ফাঁকা, জনহীন শূন্য একটা স্টেশন। বেশ সুন্দর, মানে জায়গাটা খুব ভালো। স্টেশনে কাজ চলছে, আর এই সামনেই রয়েছে আমাদের ওয়েটিং রুম। স্লিপার ক্লাস ওয়েটিং রুম রয়েছে, যেখানে সবাই এসির লোক আর আমরা স্লিপার ক্লাসের লোক সবাই একসাথে ওয়েট করছি। ঘড়িতে সময় এখন ঠিক 9:20, অনেকক্ষণ আগেই ট্রেন দিয়ে দিয়েছে। এই একই লাইনে কিছুক্ষণ আগে রয়েছে রামনগর দিল্লি, আর ঠিক এই দিকটায় দাঁড়িয়ে রয়েছে 25014 করবেট পার্ক লিঙ্ক এক্সপ্রেস। তো এই ট্রেনের কোচ পজিশনগুলো আপনাদের একটু বলে দিই। এই ট্রেনে রয়েছে পেছনে একটা জেনারেল কামরা, দেন ফার্স্টে একটা জেনারেল কামরা, তারপরে রয়েছে একটা
3 টায়ার এসি, 2 টায়ার এসি এবং 3 টায়ার এসি মিলিয়ে একটা কামরা, আর রয়েছে দুটো মাত্র স্লিপার কামরা। অ্যাকচুয়ালি এই ট্রেনটা হচ্ছে 7 কামরা বিশিষ্ট একটা ট্রেন, একদমই ছোট, একটা কম্প্যাক্ট একটা এক্সপ্রেস ট্রেন বলা চলে, যেটা খালি শুধুমাত্র রামনগর থেকে দিল্লি হয়ে জয়সালমীর পর্যন্ত যায়। রামনগর অ্যাকচুয়ালি এমন একটা রিমোট এরিয়া স্টেশন যে এখানে খবর পর্যন্ত হয় না। আমরা ওয়েটিং রুমে বসেছিলাম স্লিপার ক্লাসে, আর স্লিপার ক্লাসেরই ওয়েটিং রুম রয়েছে যদিও। তো সেখানে রেলের যারা কর্মীরা আছে এখানে মানে ট্রেন তো হাতে গোনা হয়তো একটা কি দুটো আসে, কোনো অ্যানাউন্সমেন্ট হয় না, এরা নিজেরাই ডেকে বলছে যে যারা যারা প্যাসেঞ্জার আছেন ট্রেনের উঠে পড়ুন। এখানে এরকমভাবে সব স্টেশনের কর্মীরা এখানে ওয়েটিং রুমে গিয়ে বলছে যে আপনারা যারা যারা দিল্লি যাওয়ার বা জয়সালমীর যাওয়ার যারা যারা প্যাসেঞ্জার আছেন ট্রেনের নাম্বার কী সব জিজ্ঞেস করে ওরাই বলছে যে ট্রেনে উঠে পড়ুন। যাই হোক, ট্রেনটা আপনাদের দেখানো যাক। আমি স্লিপার ক্লাস কামরায় জার্নি করছি, কেননা মাত্র 2 ঘন্টার একটা জার্নি। আর রিতমদার রয়েছে 2 এসি। এবার এইটার যেটা বলছিলাম 2 এসি এবং 3rd এসি দুটো মিলিয়ে, ধরুন দুটো কামরাই আমি আপনাদের দেখিয়ে দিই। 2 এসি এবং 3rd এসি মিলিয়ে যে কামরাটা সেটা হচ্ছে এটা, এই হচ্ছে এসি কামরা। এটা ছিল 3rd টায়ার এসি, আর এলো 2nd টায়ার এসি। এটা হচ্ছে 2nd এসি। এখানে মানে নাম্বার অফ সিট দুখানা। একটা সুবিধা এখানে যেটা হচ্ছে যে যদি এইখানে বসতে হয় মানে মাথার পজিশনটা খুব ভালো হয়, আর সেই ওখানে রয়েছে 3rd এসি, আর আমার রয়েছে স্লিপার। ট্রেনটা ছোট হলেও সুবিধা কিন্তু 2 এসিতে যা যা হয় ঠিক সবটাই কিন্তু পাওয়া যাচ্ছে। ঘড়িতে সময় ঠিক 10:15, আর আমাদের ট্রেন ছেড়ে দিল এই রামনগর স্টেশন। রামনগর স্টেশন ছেড়ে পরবর্তী স্টেশন হচ্ছে কাশীপুর জংশন। সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল রামনগর স্টেশন, আর কপাল খারাপের হয়তো এখান থেকেই শুরু। ট্রেন ছাড়ার কিছু সময়ের মধ্যেই 2 এসির টিটি সাহেব এসে আমাকে জানালেন আমি আমার বন্ধুর কাছে 2 এসিতে বেশিক্ষণ থাকতে পারবো না। অগত্যা এই ট্রেনের প্রথম স্টপেজ কাশীপুর আসতেই আমাকে ফিরে আসতে হলো আমার স্লিপার ক্লাস কামরায়। কিন্তু এটা খুবই নগণ্য একটা বিষয়। আসল শক্ত আমার জন্য অপেক্ষা করছিল মোরাদাবাদ স্টেশনে। ঘড়িতে সময় তখন 11:44। নির্ধারিত সময় থেকে বেশ কিছুক্ষণ আগেই আমাদের ট্রেন প্রবেশ করলো মোরাদাবাদ জাংশনে। আর এই মোরাদাবাদ স্টেশনে নেমে ফোন খুলে ইন্ডিয়ান রেলওয়েজের মেসেজ দেখে আমার চক্ষু চড়ক গাছ। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 12টা ছুঁই। ট্রেন থেকে নেমে দেখি দেরাদুন থেকে হাওড়াগামী 12370 কুম্ভ এক্সপ্রেস, যেটা রাত 9:45 দেরাদুন ছেড়ে মোরাদাবাদ পৌঁছাতো রাত 2:37, সেই ট্রেনকে রিশিডিউল করা হয়েছে এবং ট্রেনটি দেরাদুন ছাড়বে পরদিন সকাল 7টায় এবং মোরাদাবাদ স্টেশনে এসে পৌঁছাবে প্রায় সকাল 11:30 নাগাদ। তো আমি ইনকোয়ারিতে জিজ্ঞেস করলাম, তো যেহেতু ওদের ফল্ট এটা, ওরা ট্রেনটাকে ডিলে করিয়েছে, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি কি রেস্ট রুম পাবো কিংবা কী ফ্যাসিলিটি পেতে পারি। দুটো কথা বললো ওরা, যে হয় আমাকে টিডিআর ফাইল করতে হবে, মানে 3 ঘন্টার বেশি যদি কোনো ট্রেনে ডিলে করে তাহলে সেক্ষেত্রে টিডিআর ফাইল করতে পারি। টিডিআর ফাইল করে দেন আমি রিফান্ড পুরোপুরি নিতে পারি ট্রেনে। আমি ওয়েট করতে পারি, ওয়েটিং রুম এরা দেবে না। মোরাদাবাদ স্টেশনের কোনো একটা ওয়েটিং লাউঞ্জ বা ওয়েটিং রুমে গিয়ে আমাকে এখন থাকতে হবে, সারাটা রাত কাটাতে হবে। মানে যেই ট্রেনটা আমি 2:35 ঢোকার কথা, সেই ট্রেনটা এখন লেট হয়ে কালকে ঢুকবে সকালবেলা প্রায় 11:30টার কাছাকাছি। 12 ঘন্টা আমাকে প্রায় মোরাদাবাদ স্টেশনে কাটাতে হবে। আমার জন্য এটা হয়তো একটা মানে চাপের ব্যাপার, কিন্তু সেক্ষেত্রে যদি আপনাদের কখনো এরকম প্রবলেম হয়, আপনারা যদি মোরাদাবাদ স্টেশনে এসে কখনো আমার মতন যদি পরিস্থিতি হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন সেটাই আমি বললাম, যে হয় আপনারা টিডিআর ফাইল করে পুরো রিফান্ড নিতে পারেন, অথবা যে ওয়েটিং লাউঞ্জ বা ওয়েটিং রুম আছে সেখানে গিয়ে থাকতে পারেন। তো আমি সেকেন্ড অপশন চুজ করেছি, ওয়েটিং রুমে গিয়ে থাকবো, কেননা পরের কনফার্ম টিকিট আর এইখান থেকে সেরকম কিছু নেই, যা আছে সব সকালবেলা আছে কিংবা বিকেল 6টার দিকে আছে পরের দিন। তো এই ট্রেনটাই আমার কাছে এখন আপাতত হাতে রয়েছে। তো যাওয়া যাক, এখন একটা ওয়েটিং লাউঞ্জ খোঁজা যাক এই স্টেশনে গিয়ে, এবার সারা রাত ওখানে স্টে করা যাক। আমরা রামনগর থেকে মোরাদাবাদ অবধি যে ট্রেনটাই এলাম, এই ট্রেনের কিন্তু এই মোরাদাবাদ স্টেশনে লোকো রিভার্সাল হয়। এই দেখুন, এইদিকে ইঞ্জিন ছিল, ইঞ্জিন খুলে এখন ওই সামনের দিকে গেছে। এখন এটা ভায়া দিল্লি হয়ে জয়সালমীর চলে যাবে। তো চলুন খোঁজা যাক কোনো একটা রিটায়ারিং রুম কিংবা ওয়েটিং রুম যেটা পাবো। রাতটা তো কাটাতে হবে। রাত মুহূর্তে রয়েছি মোরাদাবাদ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে আইআরসিটিসির এই বাতানুকূলিত
একটা ওয়েটিং লাউঞ্জ। এখান থেকে সকাল 6টার জন্য আপাতত 180 টাকা দিয়ে ওয়েটিং লাউঞ্জের টিকিট কাটলাম। এখন 6 ঘন্টা থাকবো। এই হচ্ছে এর সিটিং, বাথরুম রয়েছে। ব্যাগপত্র রাখা যাক। ঘড়িতে সময় এখন ঠিক 12টা 4। রয়েছি আইআরসিটিসির ওয়েটিং রুমে, এসি ওয়েটিং রুম। বেশ গরম লাগছে এখন, যাই হোক ভেতরে টেম্পারেচার ঠিকঠাক। এখন এইখানে সকাল 6টা অবধি আমাকে কাটাতে হবে। বেশ ভালো বড় একটা সোফা পেয়েছি, এখানেই শুয়ে এখন সময় অতিবাহিত করা যায়। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে সকালেতে। ভারতীয় রেলওয়ের ব্যবস্থার এত জঘন্য পরিস্থিতির সম্মুখীন হব আমি তা কখনো ভাবতে পারিনি। সেদিন রাতে যা হোক করে ঘুম কমপ্লিট করে ফেলি। ফের পরদিন সকালে উঠে যখন ফোন খুলি ততক্ষণে আরও কয়েকটি মেসেজ রেলওয়ে আমাকে পাঠিয়েছে। রাত 1:14 মেসেজ পাঠিয়েছে ট্রেন আবার রিশিডিউল করা হয়েছে। এবার ট্রেন সকাল 7টায় দেরাদুন ছাড়ার বদলে ছাড়বে প্রায় সকাল 11টায়। অর্থাৎ যেই ট্রেন মোরাদাবাদ ঢুকত সকাল 11টা থেকে 11:30টায়, সেটা এবার ঢুকবে প্রায় দুপুর 3:30টার সময়। আর তাছাড়া কালকে রাতের বেলা একবার রেলওয়ে এনকোয়ারিতে ফোন করেছিলাম যে আমার তো এতক্ষণ ট্রেন লেট হচ্ছে, তাহলে রেলওয়ে আমাকে কি কম্পেনসেট করবে। বললো যে আপনি টিডিআর ফাইল করতে পারেন, সেক্ষেত্রে আপনার ওই টিকিটের টাকাটা ফেরত পেয়ে যাবেন, জার্নি করতে পারবো না, যেটা হয় ন্যাচারালি। তো আমি এমন ভাষা ফেঁসেছি যে এই লাইনে বা আমি রামনগর থেকে যেহেতু আসছি, সেই এমন সময় আমার এই কেসগুলো ঘটেছে, সেই সময় সব ম্যাক্সিমাম ট্রেনের চার্ট প্রিপারেশন হয়ে গেছে। আমি যদি ক্যান্সেলও করি বা টিডিআর ফাইল করে যদি আমার টাকাটাও তুলে নিই, সেক্ষেত্রে আমি আর রিটার্ন যাওয়ার জন্য কোনো ট্রেনের টিকিট পাচ্ছি না। এটা হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম। ওই ট্রেনে আমার কনফার্ম টিকিট রয়েছে আর ট্রেন এত লেট করছে। ওরা আমাকে বললো যে কালকে রাতের বেলা বলছিল যে ই ক্যাটারিংয়ে গিয়ে, মানে এখানে নাকি আইআরসিটিসির ই ক্যাটারিংয়ে গিয়ে খাওয়া দাওয়া পাবো। তো আমি এটা শিওর ছিলাম না, আমি কোনো দিনও শুনিনি, দেখিনি। যাই হোক, আরেকবার আমি চেষ্টা করলাম সকালবেলা ফোন করে যে কি এটা কি আদৌ হয় নাকি, আর যদি হয় তো কীভাবে ই ক্যাটারিংয়ে গিয়ে খাওয়া দাওয়ার পাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে ওরা বললো যে এরকম কোনো সুবিধা নেই, মানে রেল একবার একটা নিয়ম বলছে, আবার অন্য একজন আরেকটা নিয়ম বলছে। যাই হোক, সেটাতে যাচ্ছি না। তো মানে কম্পেনসেট হিসেবে মানে ওই আমি টাকাটাই পাবো, কিন্তু সেক্ষেত্রে আমি অন্য যে ট্রেনের টিকিট কেটে যাব সেরকম কোনো ট্রেনও নেই। মানে সেই সব ট্রেনগুলো রয়েছে সেই পরের দিকেই, মানে আমার যেই ট্রেনটা এখন চলে আসবে প্রায় 4টে-5টার দিকে, ঠিক আছে, যেটাতে করে আমি পৌঁছাতে পারবো। তাছাড়া আর ট্রেনগুলো সব রয়েছে সেই মাঝরাতে, তা না হয়তো সন্ধ্যা 6টা-7টা এরকম সময়। আর সেই ট্রেনগুলোতে আবার টিকিট নেই। মানে এত ভাষা ফেসেছি যে আমাকে 18-19 ঘন্টা এখন এই মোরাদাবাদেই বসে থাকতে হবে। মানে রেল আমাকে একদম নাজেহাল করে ছেড়ে দিয়েছে। হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস যেটা দেরাদুন যাচ্ছে, সেটা দেরাদুন পৌঁছানোর কথা ছিল কালকে বিকেল 4টে-5টা নাগাদ এরকম কিছু, সেটা পৌঁছেছে আজকে 10টা-10:30 নাগাদ। তো সের জন্যই এত লেট। জানি না কিসের প্রবলেম, তবে সাফার আমার মতন আদার্স প্যাসেঞ্জারদের করতে হচ্ছে। বিমানের ক্ষেত্রে এটা একটা ভালো জিনিস থাকে যে কোনো কোম্পানি যেহেতু বিমান চালায়, বিভিন্ন প্রাইভেট কোম্পানি, সেক্ষেত্রে ওরা ক্যাবে করে নিয়ে যায়, হোটেলে থাকতে দেয়, আবার যখন ফ্লাইট শিডিউল হয়ে যায়, তৈরি হয়ে যায়, তখন আবার নিয়ে যায়। যাই হোক, এখন ফিঙ্গার ক্রস করে বসে রয়েছি, যত তাড়াতাড়ি ট্রেন আছে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। মানে হিসাব মতন এখন আমার বেনারসে থাকা উচিত, মানে এই মোরাদাবাদ থেকে প্রায় 600 কিলোমিটার দূরে থাকা উচিত। আমি এখন মোরাদাবাদেই পড়ে রয়েছি সেই কাল রাত থেকে। সারা রাতের মশার কামড়যুক্ত আধা ঘুম, সেই সাথে ঘন্টার পর ঘন্টার অপেক্ষার চরম ভোগান্তি। ঘড়িতে সময় তখন প্রায় সকাল 11টা। মোরাদাবাদ স্টেশনে প্রায় 12 ঘন্টা অতিবাহিত করে ফেলেছি। ঠিক এমন সময় ফোনে ভারতীয় রেলের আরও একটি SMS পেলাম। এবারও আমার ট্রেন রিশিডিউল করা হয়েছে। এবার ট্রেন দেরাদুন ছাড়বে প্রায় দুপুর 3টের সময়। অর্থাৎ ট্রেন মোরাদাবাদে এসে পৌঁছাবে প্রায় সন্ধ্যা 7টার সময়। সাথে সাথে মন আরও ভেঙে পড়ল। গোদের ওপর বিস্ফোরা যে কী জিনিস, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম সেদিন। ফের আবারও শুরু হলো আমার এই মোরাদাবাদ স্টেশনে দীর্ঘ 8 ঘন্টার অপেক্ষা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় দুপুর 2:10 নাগাদ 12370 কুম্ভ এক্সপ্রেস দেরাদুন থেকে 17 ঘন্টা পর তার যাত্রা শুরু করলো। আমার ট্রেন 12370 দেরাদুন থেকে হাওড়াগামী কুম্ভ এক্সপ্রেস মোরাদাবাদ স্টেশনে প্রবেশ করছে। তো চলুন এই ট্রেন সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানানো যাক। এই ট্রেনের প্রথম ইনাগুরাল রান হয় 31শে ডিসেম্বর 2009 সালে। সেই দিন থেকে এই ট্রেন আজ পর্যন্ত সার্ভিস দিয়ে আসছে। দেরাদুন থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেন প্রায় 1535 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে 27 ঘন্টা 32 মিনিটে।
দেরাদুন থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেনে রয়েছে মোট 19টি হল্ট স্টেশন এবং 331টি ইন্টারমিডিয়েট স্টেশন। সপ্তাহে বুধবার এবং শনিবার বাদে সব দিনই এই ট্রেন কিন্তু দেরাদুন থেকে হাওড়ার উদ্দেশ্যে চলাচল করে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে প্যান্ট্রিকার, অনবোর্ড ক্যাটারিং, ক্যাটারিং সব কিছুরই কিন্তু সুবিধা রয়েছে। চলুন তাহলে এবার ট্রেনের কোচ পজিশনগুলো জেনে নেওয়া যাক। এই ট্রেনের প্রথমে শুরুর দিকেই রয়েছে, এই ট্রেনে ইঞ্জিনের পর প্রথমের দিকেই রয়েছে থার্ড ইকোনমির দুখানা কোচ, তারপরে পরপর 4টে এসি 3 টায়ার, এসি 2 টায়ার 2টো, আর তার সঙ্গে এসি ফার্স্ট ক্লাস একটা, প্যান্ট্রিকারের কোচ, দেন হচ্ছে গিয়ে 2টো স্লিপার কোচ এবং 2টো জেনারেল কোচ। এই ট্রেন দেরাদুন থেকে 9টা 45-এ ছেড়ে 27 ঘন্টা 32 মিনিটের জার্নি সম্পূর্ণ করে হাওড়াতে সকাল 3টে 15-তে গিয়ে পৌঁছায়। ঘড়িতে সময় এখন ঠিক 5টা 55, আর প্রায় 16 ঘন্টা বাদে আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। এখন স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন। এই হচ্ছে আমার কোচ। একটা জিনিস এই জার্নিতে এখনও পর্যন্ত ভালো হয়েছে, সেটা হচ্ছে যে একদম উইন্ডো সাইড আর নিচের কোচ অ্যালার্ট হয়েছে। মোরাদাবাদ স্টেশনে আমাদের স্টপেজ হচ্ছে 8 মিনিটের। 8 মিনিট বাদে আমাদের ট্রেন আবার ছেড়ে দেবে। এই যে এই ট্রেনে উপাসনা কিংবা কুম্ভ, যেই দুটোতে আমরা অনেকে হাওড়া থেকে হরিদ্বার আসি, আবার হরিদ্বার থেকে হাওড়াও যাই, যেটা অ্যাকচুয়ালি দেরাদুন অবধি যায়। তো উপাসনা কিংবা কুম্ভ দুটোতেই কিন্তু 2টো করে থার্ড ইকোনমি, যেটাতে আমি এখন চলেছি, এটা রিসেন্টলি কয়েক মাস হয়েছে নতুন কিন্তু অ্যাড করা হয়েছে। এর আগে কিন্তু এটা ছিল না। লাস্ট আমি সেপ্টেম্বরে ট্রাভেল করেছিলাম, হয়তো মাসখানেক 3-4 মাস আগেই হয়তো এইগুলো অ্যাড করা হয়েছে। 3 টায়ার ইকোনমি যাকে বলা হয়। ঘড়িতে সময় ঠিক এখন 6টা 11। আমাদের ট্রেন ছেড়ে দিল মোরাদাবাদ জাংশন। অবশেষে প্রায় 16-17 ঘন্টা বাদে আবার আমার জার্নি হচ্ছে টাটা মোরাদাবাদ। আমার জীবনে একটা বড় দাগ কেটে রাখলো এই মোরাদাবাদ স্টেশনের এই ট্রেন জার্নি আমার। মোরাদাবাদ ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে বেরেলি। এখান থেকে বেরেলির দূরত্ব হচ্ছে 89 কিলোমিটার, আর মধ্যে পড়বে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন। সারা দুপুরে তেমন কিছু খাওয়া হয়নি, খালি কলা চিপস এইসব খেয়ে কাটিয়েছি। স্টেশনের তো ভালো কিছু পাইনি খেতে, স্টেশনের বাইরে এমন কিছু ভালো দোকান দেখিনি, আর যেই দোকানগুলো দেখেছি তাতে আমার পছন্দ হয়নি। যাই হোক, ট্রেনে এই একখানা চাউমিন নিয়েছি, 1 প্যাকেট চাউমিন সন্ধ্যাবেলার জন্য। 50 টাকা নিল, দেখা যাক খেয়ে টেস্ট কেমন। কোয়ান্টিটি তো ভাই একদমই কম, ঠিক আছে। হচ্ছে চাউমিন, আর এই হয়েছে পনির পকোড়া। হচ্ছে পনির পকোড়া এখানে দিয়েছে 1, 2, 3, 4, 5 পিস গেল 50 টাকা। টেস্ট করে দেখা যাক কেমন খেতে। চাউমিনের টেস্ট বেশ ভালোই। পনির পকোড়াটা হচ্ছে পুরো একদম পনির, খালি বেসনে চুবিয়ে ভেজে দিয়েছে। পনির পকোড়া, সাদা পনির একদম দেখা যাচ্ছে পুরো। আমাদের ট্রেনে কিন্তু লিনেন প্রোভাইড করা হয়েছে, তার সঙ্গে এক্সট্রা একটা করে টাওয়াল দেওয়া হয়েছে হাত মুখ মোছার জন্য। দেরাদুন থেকে 310 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে 15 ঘন্টা 50 মিনিট দেরিতে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো বেরিলিতে।
বেরেলি জাংশনে আমাদের এই ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। ট্রেনে এখন ভেজ থালি প্রায় 150 টাকা করে বিক্রি হচ্ছে, যেটা নর্মালি সময় 100 টাকা কিংবা 130 টাকায় আমরা পেয়ে থাকি। তো আপনাদের বলে রাখি, আপনারা যারা এই ট্রেনে ট্রাভেল করবেন তারা কিন্তু রাতের বেলা যদি বেরেলি ক্রস করেন প্রচুর কিন্তু খাবার পেয়ে যাবেন। মানে আইআরসিটিসির খাবার ছাড়াও কিন্তু বাইরের অনেক খাবার অনেক কম দামে 100 টাকাতেও দিয়ে যাচ্ছে। আপনারা এই স্টেশন থেকেও কিন্তু খাবার নিতে পারেন। এই বেরেলিতে আমাদের ট্রেনের টাইম ছিল ভোর 4টেতে, আর তার বদলে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো 8টা 1-এ। মানে বুঝতে পারছেন, প্রায় 15 ঘন্টা 50-55 মিনিটের কাছাকাছি লেট চলছে আমাদের ট্রেন। আর ট্রেনের ওই সামনে হচ্ছে ইঞ্জিন, তারপরে ইলেকট্রিক কেবিন, গুডস কেবিন, ট্রেন ম্যানেজারের কেবিনটা যেটা, আর তারপরে প্রথম কামরাই হচ্ছে আমার M2। আমাদের ট্রেন ছেড়ে দিল বেরেলি। ট্রেনে কিন্তু সাফাই কর্মীরা তাদের সাফাই কিন্তু অব্যাহত রাখছে। প্রায় রাত 8টার ওপর বাজছে, ওনারা এই এখন একবার ক্লিয়ার করে দিয়েছে। আর ওইদিকে টিটি সাহেব আমাদের সবার টিকিট চেক করে নিচ্ছেন। সময় এখন ঠিক রাত 1:46। আমাদের ট্রেন এখন প্রবেশ হলো লখনৌতে। এই হচ্ছে লখনৌ স্টেশন। রাত 1:46 বাজছে এখন। আর এই লখনৌতে আমাদের ট্রেন ঠিক 17 ঘন্টা 25 মিনিট ডিলে চলছে। লখনৌতে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 10 মিনিট। 10 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার চলবে। আসলে মেন সমস্যা হচ্ছে যে ট্রেন যেভাবে চলছে, মানে ডিকির করে আসলে টাইমে চলছে তো ট্রেন এখন। মানে যেই ট্রেন, রেলওয়েজের একটা নিয়ম আমি খুব জানি, সেটা হচ্ছে যে যেই ট্রেন একবার লেট করে যায় সেটাকে আরও পরিমাণে লেট করে। অলরেডি 17-18 ঘন্টার কাছাকাছি লেট করিয়ে দিয়েছে ট্রেনটাকে। আরও যত সময় বাড়বে আশা করি আরও লেট করাবে। কালকে ঠিক রাত 11:30টার সময় নেমেছিলাম মোরাদাবাদে। সেই নামার পর থেকে চোখে ঘুম নেই। মানে এই ট্রেনে প্রায় 8:30-9টার সময় একদম টানা ঘুম দিয়ে দিয়েছে একটা। মানে বডি এত পরিমাণে টায়ার্ড, মানে বলার মতো নয়। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। দেহরাদুন থেকে 844 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এইখানে আমাদের ট্রেন প্রায় 16 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি লেটে চলছে। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে আমরা এখন রয়েছি প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। এইখানে এই ট্রেনের স্টপেজ মাত্র 10 মিনিট। আমাদের এই ট্রেনের সময় ছিল গতকাল দুপুর 2:10-এ এই দীনদয়াল উপাধ্যায় পৌঁছানো। তার বদলে এখন এসে পৌঁছেছে সকাল 6:55-তে। 16 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি লেটে চলছে আমাদের ট্রেন এখনো। সবুজ পতাকা দেখিয়ে দিয়েছে, ট্রেন এবার ছেড়ে দেবে। চলো উঠে পড়া যাক। আমাদের ট্রেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন ছেড়ে দিয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে ঠিক 58 কিলোমিটার পথ চলে আমাদের পরবর্তী স্টেশন আসতে চলেছে দিলবার নগর জাংশন। আর এই দিলবার নগর জাংশন পর্যন্ত রয়েছে প্রায় 11টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে ক্রস করলো দিলদার নগর স্টেশন। আর দিলদার নগর স্টেশন ক্রস করার সাথে সাথে এটা ছিল উত্তরপ্রদেশের আমাদের ট্রেনের লাস্ট স্টপেজ। এরপরে বিহারের প্রথম যে স্টেশনে স্টপেজ হবে আমাদের ট্রেনে সেটা হচ্ছে বক্সার। আর এইখানে এখনও পর্যন্ত আমাদের ট্রেন প্রায় 16 ঘন্টা 27 মিনিটের কাছাকাছি লেটে চলছে। দিলদার নগর থেকে বক্সারের দূরত্ব মাত্র 34 কিলোমিটার, আর মধ্যে রয়েছে মাত্র 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন কিন্তু বারাণসী জাংশন ছাড়ার পর থেকে বেশ স্পিডে টানছে। আর আজকে যেহেতু একাদশী, আজকে বাইরে কোনো খাবার বলতে কোনো শস্য, মানে পঞ্চশস্যর কোনো খাবার খাওয়া যাবে না। তাই মোরাদাবাদ থেকে নিয়ে উঠেছিলাম কলা। সব কলা খেয়ে আছে সারাদিন কাটাতে হবে। ট্রেনের গতিটা জাস্ট একবার দেখুন, 131, 132 সেই টানছে।
938 কিলোমিটারের পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বক্সারে। বিহারের প্রথম স্টপেজ হচ্ছে আমাদের ট্রেনের এই বক্সারে আমাদের ট্রেন এখানে মাত্র 2 মিনিটের জন্য স্টপেজ দেবে, তারপরে আবার এগিয়ে যাবে তার গন্তব্যের উদ্দেশ্যে। এইখানে আমাদের ট্রেন এখনো পর্যন্ত প্রায় 16 ঘন্টা 32 মিনিট ডিলে। যারা স্টাফেরা এদের কাছে শুনছিলাম আছে বেশ কিছুদিন ধরে ডিলে করেই কিন্তু চলছে। বক্সার ছেড়ে 69 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য হবে আড়া জংশন। বক্সার থেকে আড়া পর্যন্ত রয়েছে মোট 18টি ইন্টারমিডিয়েট স্টেশন। চলুন, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে ওঠা যাক। এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 13-483 মালদা টাউন থেকে ওল্ড দিল্লি জংশনগামী ফারাক্কা এক্সপ্রেসের সাথে। পাটনায় পৌঁছে গেছে আমাদের ট্রেন। প্রায় 1056 কিলোমিটারের যাত্রাপথ অলরেডি কমপ্লিট করে ফেললো দেরাদুন থেকে আমাদের ট্রেন এখন প্রায় 17 ঘন্টা 12 মিনিট লেটে চলছে। এই পাটনাতে আমাদের ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল কালকে, মানে গতকাল বিকেলে 5টার সময়, তার বদলে আজকে এখন 10টার সময় ট্রেন ঢুকছে পাটনাতে। পাটনা জাংশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হবে হচ্ছে মোকামা জাংশনে। পাটনা থেকে মোকামা পর্যন্ত আমাদের ট্রেন দূরত্ব কভার করে প্রায় 89 কিলোমিটারের কাছাকাছি, তার সাথে 29টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই পাটনাতে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 10 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো মোকামা। ট্রেন এতক্ষণ পর্যন্ত লেট ছিল 16-17 ঘন্টা। মোকামার বেশ কিছুক্ষণ আগে অনেকক্ষণ ট্রেনটাকে দাঁড় করিয়ে রাখলো। এখন ট্রেন লেট হচ্ছে 17 ঘন্টা 52 মিনিট, মানে প্রায় 18 ঘন্টার কাছাকাছি। বারোশো কিলোমিটারের যাত্রাপথ শেষ হলো। আমাদের ট্রেন এখন যোশীডি এসে পৌঁছালো। যোশীডিতে এর টাইম ছিল কালকে রাত 10টা, এখন বাজছে ঘড়িতে 3:48 এখন এসে পৌঁছালো, মানে কালকে রাত 10টা থেকে 3:48। ট্রেন এখন প্রায় 18 ঘন্টার কাছাকাছি লেটে চলছে। যোশীডিতে এর হল টাইম মাত্র 2 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন আবার আমাদের গন্তব্যের দিকে এগোবে। ট্রেন যে পরিমাণে ধিকির করে যাচ্ছে, মানে ইন্টারমিডিয়েট স্টেশনগুলোতে ওকে দাঁড় করিয়ে দিচ্ছে। ট্রেন ব্লগের পুরো মুডই চলে গেছে আমার, যে ট্রেন ব্লগটা ঠিকঠাক করে করব। যাই হোক, যেরকমভাবে পারছি কন্টিনিউ করছি এখনও পর্যন্ত। যোশীডি থেকে 29 কিলোমিটার বাদে আমাদের স্টপেজ আসবে মধুপুর। আর যোশীডি থেকে মধুপুর পর্যন্ত রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবার ট্রেন যেই লেভেলের যেই গতিতে যাচ্ছে, একটা সমস্যা হচ্ছে যে ট্রেন তো আসানসোল লাস্ট স্টপেজ দিয়ে তারপরে চলে যাবে হাওড়া। এবার আমার বাড়ি বর্ধমান, এই হাওড়া যখন পৌঁছাবে দেখাচ্ছে রাত 9টা বাজাচ্ছে, তখন আবার 2 ঘন্টা জার্নি করে আসা, মানে একেতেই তো 18-19 ঘন্টা একটা লেট, তারপরে আবার লেট, মানে ভাবতে পারছেন। এবার অনেকেই বলছে যে হয়তো বর্ধমানে, মানে যেই পরিমাণে দাঁড়াচ্ছে এতক্ষণের ট্র্যাক রেকর্ড অনুযায়ী বর্ধমানের আগে কিনা বর্ধমানের পর কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারে। দেখা যাক, হোপ ফর বেস্ট। তা না হলে আসানসোলে নামবো, আসানসোল থেকে মেমু লোকাল ধরে আমাকে বাড়ি যেতে হবে। চলুন, ট্রেনে ওঠা যাক। সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেনও হর্ন দিয়ে দিয়েছে। তেরোশো 6 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো মধুপুরে। এই ট্রেনের টাইম ছিল কালকে রাত 10টা 16-তে।
আর এখন এসে পৌঁছাচ্ছে, এখন যখন টাইম হচ্ছে 4:14, ট্রেন এখনও প্রায় 18 ঘন্টার কাছাকাছি লেট চলছে। এর পরবর্তী স্টেশন হবে আসানসোল। এবার ভাবনা চিন্তা নিচ্ছি যে আসানসোলেই নেমে যাব, কেননা ট্রেন দেখাচ্ছে যে হাওড়া ঢুকতে ঢুকতে রাত 9টা বাজিয়ে দেবে। তো বেকার 2-3 ঘন্টা এক্সট্রা জার্নি করে হাওড়া পৌঁছে তারপরে আবার 2-3 ঘন্টা এক্সট্রা জার্নি করে আবার বর্ধমান আসার কোনো মানে হয় না। প্ল্যানিং এটাই করছি যে আসানসোলে নেমে যাব। অবশেষে প্রায় 1388 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে 17 ঘন্টা 37 মিনিট লেটে আমাদের ট্রেন এখন আসানসোলে এসে পৌঁছালো। এবার তাড়াতাড়ি আমাকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে যেতে হবে বর্ধমান। চলুন সময় নষ্ট না করে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে এখন যাওয়া যাক। এরপর সেদিন আসানসোল থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে প্রায় রাত 8টায় আমি বাড়ি এসে পৌঁছাই। কিন্তু সেদিন কুম্ভ এক্সপ্রেস 18 ঘন্টা 17 মিনিট লেটে রাত 9:31 মিনিটে হাওড়া এসে পৌঁছায়। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গার নতুন কিছু গল্প নিয়ে।